শুরু করছে আজ নতুন পর্ব প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার যে ঘটনা লিখে বাড়িয়েছে সে এক বর্তমানে কলকাতার বাসিন্দা, কিন্তু ঘটনাটা তার সাথে সে যখন টিনেজ ছিল আর কি, সেই সময়কার ঘটনা। তো সে যেরকমভাবে লিখে বাড়িয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম সুমন্ত। আমার বাড়ি হচ্ছে বাঁকুড়ার একটা ছোট্ট গ্রামে। ঠিক আছে, গ্রামের নাম আমি বলছি না। বর্তমানে আমি কলকাতা থাকি চাকরি সূত্রে, কিন্তু যে ঘটনা আমি আজ লিখে বেড়াচ্ছি এটা কিন্তু আমার যখন আমি টিনেজ ছিলাম তখনকার ঘটনা। ঠিক আছে, তখন আমি আমার গ্রামেই থাকতাম আর কি। তো হয়েছে ব্যাপারটা এরকম যে আমাদের যে গ্রামটা সেটা খুব একটা বড় না এবং খুব একটা ছোট না। ঠিক আছে, পুরো গ্রামটাই হিন্দু হিন্দু গ্রাম, মানে সেখানে খুব মুসলিম নেই, কোনো একটা মানুষও মুসলিম না। এবার ওই গ্রামে সবাই সবাইকে চেনে এবং সবথেকে বড় কথা, সবাই সবাইকে সাহায্য করে, বিপদে আপদে, দুঃখে সুখে দুঃখে সবাই সবার সঙ্গে থাকে, মিলেমিশে সবাই একসাথে থাকে। কারোর মধ্যে কোনো ঝামেলা নেই, কেউ কারোর বাড়িতে চুরি ডাকাতি কিচ্ছু, মানে এইসব কোনো ব্যাপার, মানে এসব কিছু নেই আর কি। এবার আমাদের পাশে একটা গ্রাম রয়েছে, সেটা হচ্ছে পুরোপুরি মুসলিম গ্রাম। ঠিক আছে, মানে ওখানে হিন্দু নেই, মানে যেমন ইন্ডিয়া পাকিস্তান ঠিক সেরকমই, আমাদের গ্রাম হিন্দু, ওদের গ্রামটা মুসলিম। কিন্তু তাই বলে এরকম না যে দুই গ্রামের মধ্যে সবসময় ঝামেলা অশান্তি, এরকম কিন্তু না। ওরা ওদের মতো থাকে, আমরা আমাদের মতো থাকি। হ্যাঁ, কারোর মধ্যে কোনো ঝামেলা অশান্তি কিছু নেই। এবার ওদের যে গ্রামটা সেটা শেষ হচ্ছে ওদের কবরখানা দিয়ে, আর আমাদের যে গ্রামটা ওটা শুরু হচ্ছে আমাদের শ্মশান দিয়ে। মানে দুটো গ্রামের যে বর্ডার বলতে গেলে, সে বর্ডারটা কিন্তু আমাদের শুরু হচ্ছে ওই শ্মশান, ওদের হচ্ছে কবরখানা, এই দুটোই। ঠিক আছে, মানে একটা অদ্ভুত রকমের একটা বর্ডার আর কি, যেটা বলা যেতে পারে। তো যাই হোক, তো বিষয়টা এরকম আর কি। একদিনকে আমাদের একটা গ্রামেই একটা ওই পঞ্চায়েত ঘর রয়েছে, সেই পঞ্চায়েত ঘরটা একটু বড়োই আর কি, বড়সড় পঞ্চায়েত ঘর। কারণ সেখানে পঞ্চায়েতে মিটিংও হয়, প্লাস যদি কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হয় আর কি, ছোটোখাটো অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু ওই পঞ্চায়েত ঘরে হয়ে যায় আর কি। মানে এতটা ঘর যা সেখানে হয়ে যায়। ঠিক আছে, এবার ওই পঞ্চায়েত ঘরের পাশে একটা ছোট্ট মতো ঘর আছে, যেই ঘরটায় আমরা মানে পাড়ার ছেলেমেলেরা, গ্রামের ছেলেরা আমরা ওখানে সন্ধে হলে আড্ডা মারতাম। সেখানে আমরাও থাকতাম, মানে আমিও থাকতাম আর কি। আমি আর কয়েকজন বন্ধু আমরা প্রত্যেক দিন প্রায় আড্ডা মারতাম। এবার এরকমই আমরা আড্ডা মারছি একদিনকে সন্ধেবেলায়। ঠিক সেই সময় একজন আসলো আমাদের যেখানে আড্ডা মারছিলাম সেখানে, হ্যাঁ, ক্লাবে আর কি। ক্লাবে এসে বলছে যে জানিস, জয়িতা সুসাইড করেছে। জয়িতা সুসাইড করেছে মানে? তখন আমরা সবাই মিলে তার কাছে যাই, মানে তাদের বাড়িতে যাই, জয়িতার বাড়ি। জয়িতা একটা মেয়ে, যার বাবা একজন স্কুল টিচার। ঠিক আছে, তো তো বাড়িতে গেলাম, গিয়ে দেখছি ওর যে মা, জয়িতার যে মা, সে তো কান্নায় ভেঙে পড়েছে এবং তাকে ঘিরে বাকি সব গ্রামের মহিলারা রয়েছে, তাকে সান্ত্বনা দিচ্ছে আর কি। তো জিজ্ঞেস করলাম যে কাকিমা, জয়িতা শুনলাম এরকম হয়েছে, তো কোথায়? তখন বাকিরা, মানে জয়িতার মা তো কিছু বলেনি, বাকি যে মহিলারা ছিল তারা বলছে যে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তো সময় তখন প্রায় 10টা, সাড়ে 10টার কাছাকাছি হবে আর কি। তো যেহেতু আমাদের যে হসপিটাল সেটা খুব একটা তো বড় নয়, এবং আমাদের গ্রামেও না, আমাদের দুটো গ্রাম ছাড়িয়ে। এবার সেই জন্য ওখানে গিয়ে অযথা ভিড় করব, সেই জন্য আমরা কেউই গেলাম না। ঠিক আছে, আমরা ঠিক করলাম যে পরদিন তো সকালবেলা যখন ওর বাবার সাথে দেখা হবে, তখন না একবার খোঁজ খবর নিয়ে নেবো, বা যারা যারা গেছে তাদের থেকে খোঁজ খবর নিয়ে নেবো কেমন আছে না আছে। তো যাই হোক, পরদিন খোঁজ খবর নিলাম। তখন সে বলল যে ডাক্তার নাকি বলেছে তার শরীরের যে বিষ, মানে বিষ খেয়েছে আর কি, তো বিষ যেটা ছিল আর কি ওর শরীরে পুরোটা বেরোয়নি। ঠিক আছে, তো কিছুই বলা যাচ্ছে না যে বাঁচবে কি বাঁচবে না, সেটা কনফার্ম করে কিছু বলা যাচ্ছে না, এইটুকুনি ডাক্তার বলেছে। ঠিক আছে, যেদিনকে আমরা মানে যেদিনকে সুসাইড করে তার পরদিনকে আমরা খোঁজ খবর নিচ্ছি সকালবেলা, তার পরের দিনকেই আমরা আবার ওই সন্ধ্যাবেলা ওরকম আড্ডা মারছি। ওই ছেলেরাই, যে ছেলেরা এসেছিলো, ওই এসে বলছে যে জয়িতা নাকি মারা গেছে। আমরা তো সবাই একবারে হতবাক হয়ে গেছি। তো আমরা আবার দৌড়ে সবাই গেলাম ওর বাড়িতে, গিয়ে দেখছি বডি ফডি এসে গেছে। তো বডি আসার পরে যেটা আমরা সবাই করছিলাম আর কি, বডি ফডি নিয়ে গেলাম, হ্যাঁ, শ্মশানে নিয়ে যাওয়ার পরে আমরা সব কাজ করছি আর কি। খুব বেশি লোক যায়নি, তো আমরা কয়েকজন মিলে গেছিলাম, পাড়া কয়েকটা ছেলে কাকু সবাই মিলে গেছিলাম আর কি। তো যখন আমাদের কাজ মানে মাঝপথে, মানে আগুন জ্বালানো হয়ে গেছে আর কি,
তখন দেখছি যে ওই যে মুসলিম গ্রাম, ওই মুসলিম গ্রামের ভেতর থেকে একটা বডি নিয়ে কয়েকজন লোক আসছে তাদের কবরখানার দিকে, মানে তাদের গ্রামেরও কেউ একজন মারা গেছে। তো এবার আমাদের যে লোকজন আছে যারা গেছিলো আর কি আমাদের সাথে, তাদেরই মধ্যে একজন, সে আবার ওই মুসলিম দলটা ছিল আর কি, তাদের মধ্যে একজনকে চিনতো। তো সে জিজ্ঞেস করে তাকে যে কি হয়েছে, কে মারা গেছে। তখন সে বলে যে তাদের গ্রামেরই একটা ছেলে, সে নাকি সুসাইড করেছে বিষ খেয়ে। জিনিসটা খুবই অবাক, কারণ ওই যে ছেলেটা মারা গেছে সেও বিষ খেয়ে সুসাইড করেছে, আর জয়িতাও বিষ খেয়ে সুসাইড করেছে। তখন সে জিজ্ঞেস করে কবে হয়েছে, তখন সে বলে আজকে কিছুক্ষণ আগেই বিষ খেয়েছে আর সঙ্গে সঙ্গে মারা গেছে, হসপিটালেও নিয়ে যেতে হয়নি, এরকম ব্যাপার। তো আমরা ওই যে জায়গাটা, সেটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা, কারণ কবরখানা শ্মশান দুটো একই জায়গায়, মানে কবরখানা বা শ্মশান যে কোনো একটা হলেই গা ছমছমে একটা পরিবেশ, সেখানে দুটো একসাথে একই জায়গায়। জায়গাটা খুবই একটা ভয়ঙ্কর, এবং লোকমুখে শোনা যায় যে ওখানে নাকি অনেক অনেক অশরীরী আত্মার বসবাস, মানে যারাই ওই রাতের বেলা জায়গা দিয়ে যাতায়াত করে আর কি, তাদের প্রত্যেকেই কেউ কিছু না কিছু দেখেছে, কিছু না কিছু ফিল করেছে। কারণ সন্ধ্যেবেলা থেকেই ওই জায়গাটা দিয়ে নেই কেউ পারাপার করে না। এবার যেহেতু আমাদেরকে যেতেই হবে ওখানে, সেজন্য আমরা গেছিলাম, এবং আমাদের হাতে যথেষ্ট পরিমাণে মশাল আগুন ছিল, সেজন্য আমরা যেতে পেরেছি আর কি। তো আমরা ফেরার সময় ফিরে গেছি। তো ওই ঘটনার মানে যেদিনকে হয়েছে আর কি, এইসব দাহ কাজ হলো, তার থেকে প্রায় 3-4 দিন পর থেকেই গ্রামে একটা জিনিস লক্ষ্য করা গেল। সেটা হচ্ছে গ্রামের যতজনের বাড়িতে গবাদি পশু আছে, গবাদি পশু মানে হাঁস, মুরগি, ছাগল, তারপর গরু, এইসব যাদের বাড়িতেই রয়েছে, তাদের বাড়িতে কিছু না কিছু করে গায়েব হয়ে যাচ্ছে। মানে প্রথমে হাঁস মুরগি গায়েব হতো, তারপর কিছুদিন পর থেকে শুরু হলো ছাগল গায়েব হওয়া, তারপর থেকে গরু। এবার যারা একটু বেশি বড় লোক, তাদের বাড়িতে, বড় লোক বলতে কি যাদের একটু বেশি পয়সা আর কি, তাদের বাড়িতে গরু থাকতো, তার থেকে একটু যারা কম তাদের হচ্ছে ছাগল, মানে এরকম একটা ব্যাপার। তো প্রথমে তো ছাগল মুরগি যখন গায়েব হতো, তখন তো কেউ অত মানে বুঝতে পারেনি যে ছাগল মুরগি তো আর অনেক অনেক সংখ্যায় অনেক হয়, তো সেজন্য কেউ অত বুঝতে পারেনি। পরে যখন গরু যখন গায়েব হচ্ছে, তখন কিন্তু লোকের টনক নড়ে, কারণ গরু তো প্রত্যেকের বাড়িতে, সবার বাড়িতে 4-5টা করে থাকে না গরু, খুব জলে 2 কি 3টে, খুব জলে 1টাই কি থাকে। তো সেজন্য গরুতে যখন গায়েব হতে শুরু করে, তখন কিন্তু সবার বাড়িতে টনক নড়ে। এইবার সবাই আর মানে বুঝতে পারেনি যে এটা কোনো ভুতুড়ে কাণ্ড বা কিছু, ঠিক আছে। সবার মধ্যে এটাই চলছে যে হয়তো কোনো চোর ডাকাত অন্য কোনো গ্রাম থেকে এসছে, তারাই হয়তো চুরি ফুরি করে নিয়ে যাচ্ছে। এবার ওই পঞ্চায়েত যে ঘর, ওই পঞ্চায়েত ঘরে যিনি পঞ্চায়েত প্রধান আমাদের গ্রামের, তিনি একটা মিটিং ডেকে এটা ঠিক করা হয় যে 4জন করে 2টো দল বানানো হবে, ঠিক আছে। তো একটা দল একদিনকে সারা রাত জেগে পুরো গ্রাম পাহারা দেবে, আর একটা দল এক রাত সারা রাত গ্রাম পাহারা দেবে, মানে একদিন করে 2টো পালা করে আর কি গ্রাম পাহারা দেওয়ার জন্য 2টো দল বানানো হয়। তো আমি আর আমার এক বন্ধু, মানে আমারই খুব কাছের একজন বন্ধু আর কি, তার নাম হচ্ছে সুজয়। তো আমরা দুজনে একই গ্রুপে পড়েছিলাম আর কি, আর 2টো ছেলে ছিল, 2টো ছেলে বেশ তাগড়া তুগড়া। তো আমরা 4জন একটা গ্রুপে পড়েছিলাম, আর 4জন একটা গ্রুপে পড়েছিল, মানে আমরা যে 8জন আর কি, 2টো দল মিলিয়ে 8জনই ইয়াং, কোনো বয়স্ক কেউ নেই, মধ্যবয়স্কও কেউ নেই, আমরা 8জনই ইয়াং আর কি। তো ঠিক আছে, শুরু হলো সেদিনকে রাতের বেলা, আমাদের পালা ছিল। আমরা 4জনে বেরিয়েছি, ঠিক আছে। কথা ছিল রাত 11টা থেকে শুরু করা হবে, 10:30 11 থেকে। তো আমরা কি করলাম, খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আমাদের ওই যে ক্লাব ঘর আর কি, আড্ডা মারার জায়গায়, সেখানে আমি আর সুজয় দুজনেই চলে এসেছিলাম। এবার দেখলাম যে বাকি যে 2জন, তারা কিন্তু তখনও আসেনি। তো আমরা কী করব, ঠান্ডার সময়, নভেম্বরের শেষ আর ডিসেম্বরের শুরু, সেই সময় ওই রাতেরবেলা ওখানে গ্রাম সাইডে আর কি মারাত্মক ঠান্ডা। তো রাস্তায় না দাঁড়িয়ে থেকে আমরা ঠিক করলাম যে ক্লাব ঘরে ঢুকে বসে থাকি যতক্ষণ না বাকি 2জন আসছে। তো এবার আমরা 2জন বসে ওখানে কথা বলছি আর কি, কেমন করে কোন দিক দিয়ে শুরু করব, কোন দিকে যাব, এইসব ঠিক করছি। টর্চগুলো দেখে নিচ্ছিলাম। তো সেই সময় ওরা 2জন চলে আসে, ঠিক আছে, ওই 2জন, যারা 2জন আসেনি আর কি। তো তখন সুজয় আমাকে বলে যে তুই ক্লাবের দরজা দে, আমি একটু পেছন থেকে টয়লেট করে আসছি। আমি বললাম ঠিক আছে যা। এবার আমি লাইট ফাইট নিভিয়ে দিয়েছি। এবার লাইট নেভালে পুরো ক্লাব ঘরের যে আশপাশ যে জায়গাটা আর কি, পুরো অন্ধকার,
কুচকুচে, আর কিছু দেখা যাবে না, এরকম একটা ব্যাপার। তো আমি লাইট ফাইট নিভিয়ে দিয়ে তালা ফালা মারছি, ঠিক আছে। সেই সময় দেখলাম যে সুজয় দৌড়ে দৌড়ে আসছে আমার দিকে, মানে রীতিমতো ঘামছে। ওরকম ডিসেম্বরের মাসের শুরুর দিকে ও কিন্তু রীতিমতো ঘামছে। আর আমি, কিরে কী হয়েছে রে, এরকম করে ঘামছিস, কী দেখে ফেললি? তখন সে বলছে সে টয়লেট করতে গেছিলো। এবার প্রথমে টয়লেট করতে যাওয়ার সময়, মানে যখন সে যেখানে দাঁড়ায় আর কি টয়লেট করার জন্য, দাঁড়িয়ে তার চোখটা যায় তার সামনে একটা গোয়াল ঘর ছিল, ঠিক আছে। সেই গোয়াল ঘরে দুটো গরু কিন্তু ছিল আর কি, মানে বসেই ছিল আর কি। তো তখন সে দেখছে যে গোয়াল ঘরে কিন্তু কেউ নেই, শুধু দুটো গরু ছিল আর একটা ছোট্ট মতো বাল্ব জ্বলছে। তারপর কি হয়, যখন সে নিচের দিকে একবার তাকায় চেন খোলার জন্য, চেন খুলে আবার যখন সে ওই দিকে তাকায়, মানে গোয়াল ঘরের দিকে, তখন সে দেখছে ওখানে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটা ছিল পরনে একটা সালোয়ার কামিজ পরা, হ্যাঁ। তার যে আলোয় যেটুকুনি দেখা যাচ্ছে সালোয়ার কামিজ পরা ছিল, চোখ মুখ একবারে সাদা ধবধবে, আর চুলগুলো দুদিকে খোলা। তো সে প্রথমে বুঝতে পারেনি কী জিনিসটা, হ্যাঁ। সে প্রথমে ভাবছে যে এত রাতের বেলা একটা মেয়ে এখানে দাঁড়িয়ে আছে কী করার জন্যে। তখন সে আবার যখন নিচে একবার তাকায় চেন বন্ধ করার জন্য, তখন আবার যখন সে ওপরের দিকে তাকায়, মানে চেন বন্ধ করে যখন আবার তার নজরটা ওই দিকে যায় গোয়ালঘরের দিকে, তখন সে দেখছে যে সেই মেয়েটা যাকে সে গোয়ালঘরের সামনে দেখেছিল, মানে সুজয়ের থেকে প্রায় 10-12 হাত দূরে ছিল গোয়ালঘরটা, সে কিন্তু একেবারে তার সামনে চলে এসেছে, মানে 2-3 হাত দূরে। আর তার রূপটা এরকম ছিল যে চুলগুলো দুদিকে খোলা, সে মুখটা একদম সাদা ধবধবে, চোখের নিচে কালি, যেন কেউ কাজল ফাজল নিয়ে চোখের মধ্যে নিচে ঘষে দিয়েছে এরকম। আর নিঃশব্দ হাসি, মুখটা এতটাই চওড়া যে ভেতরে সব কটা দাঁত দেখা যাচ্ছে, আর চোখ কালো কুচকুচে, সেখানে কোনো মণি নেই। চোখে যে সাদা অংশটা হয় মানুষের, সেই সাদা অংশ নেই, পুরো কালো কুচকুচে একটা চোখ, ঠিক আছে। আর মেয়েটা আর কেউ না, মেয়েটা হচ্ছে জয়িতা। এই কথাটা বলার পরে আমি হতবাক হয়ে গেছি, তুই কী সব দেখেছিস এসব? তখন ও বলছে, সুজয় বলছে, ভাই আমি সত্যি বলেছি, আমি যা দেখেছি নিজের চোখে দেখেছি, আর আমি এইটুকুনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি কোনো ভুল দেখিনি। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই কি পারবি যেতে? হ্যাঁ। তখন সে বলে, না ভাই আমি পারবো না। এই বলে সে কিন্তু বাড়ি চলে যায়, ঠিক আছে। এবার আমরা 3 জনে মিলে করছি, আমরা সেদিনকে রাতে আর কিছুই সেরকম দেখিনি, ঠিক আছে। পরের দিনকে যে 4 জন বেরিয়েছিল আর কি, তারা বলছে যে তাদের মধ্যে থেকে 4 জনের মধ্যে থেকে একজন ছিল, হ্যাঁ, যে একটু, মানে কি বলবো, মানে নিজেকে একটু সবসময় একটু হামবড়ো মাতব্বর যেরকম বলে সেরকম একটু ভাব দেখাতো আর কি। তো সে বলছিল যে চল এদিকে যাই ওদিকে যাই, এরকম করছিল আর কি। এবার সে একটা সময় তার একটা পরিচিতের বাড়ি গেছে, হ্যাঁ, কারণ সেই পরিচিত তাকে বলেছিল যে তার বাড়িতে 5টা ছাগল, ঠিক আছে, 3টে মুরগি আর 3টে হাঁস রয়েছে, ঠিক আছে। তো সে নাকি 2 দিন আগে হিসাব করে রেখেছে, তাদের বাড়ি থেকেও আগে গায়েব হয়েছে, সেই জন্য সে নাকি হিসাব করে রেখেছে, হ্যাঁ। তো সে তখন ওই ছেলেটা বলছে চল তাহলে দেখে আসি ওদের বাড়িতে কিছু গায়েব হয়েছে কিনা, এরকম করে সে বাকি 3জনকে নিয়ে যায়। এবার যখন সে ওখানে যায় ওদের বাড়িতে, তখন দেখছে, মানে গুনে দেখছে আর কি, 5 ছাগলের মধ্যে 4টে রয়েছে, আর হাঁস মুরগি 3টে করে রয়েছে। তো তখন তারা বলে যে কী করে হলো 4টে মানে 5 ছাগল জায়গায় 4টে কী করে হয়ে গেল? তখন তাদের 4জনের মধ্যে একজন বলছে যে তাদের মাটিতে রক্তের মানে রক্তের দাগ, মানে কিছু একটা রক্তকার দিয়ে গলা বা কিছু কাটলে যেরকম রক্ত টপ টপ করে পড়তে পড়তে যেরকম যাবে, ঠিক সেরকম করে রক্তের দাগ, হ্যাঁ। এবার ওরা 4জন ওই রক্তের দাগটাকে ফলো করতে শুরু করে। এবার ফলো করতে করতে তারা দেখছে যে দাগটা কিন্তু গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে একদম শেষ প্রান্তে চলে যাচ্ছে, মানে যেখানে গ্রামের ওই শ্মশান সেদিকে যাচ্ছে। এবং যাওয়ার পথে তারা ছাগলের যে লেজ, সেই লেজটা দেখেছে, এবং কিছু দূর যাওয়ার পথে তারা কিন্তু ছাগলের যে মাথা, সে মাথাটাও দেখেছে, হ্যাঁ। মাথার পাশে যে কাটা পড়ে রয়েছে সেটাও দেখেছে। তারা এইটুকুনি বুঝে গেছে যে যেই জিনিসটা করছে সেটা কিন্তু চুরি করছে না, যদি চুরি করে তাহলে তো এরকম মেরে ফেলবে না। তো তারা দেখছে কিন্তু এই রক্তের যে দাগটা সেটা কিন্তু একদম ঘন দগদগে দাগ, মানে কি বলবো, কারেন্ট দাগ যেটাকে বলে, হ্যাঁ, সেরকম, মানে খুব একটা পুরনো নয়। তো তারা
ওই দাগের পেছন করতে করতে যেতে যেতে দেখছে দাগটা কিন্তু পুরোপুরি একবারে শ্মশানের দিকে যাচ্ছে, ঠিক আছে। তো একদম শ্মশানের দিকে যেতে গিয়ে একটা ছেলে যা দেখেছে সেটা হচ্ছে একটা মেয়ে উবু হয়ে বসে ওই ছাগলের রক্ত আর ছাগলের মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। তারা যখন সেখানে গিয়ে হই হল্লা করে, প্রথমে তারা তো বুঝতে পারেনি যে ওই মেয়েটা কে বা কী, তারা ভেবেছে কোনো মেয়ে হয়তো। তো ওই জন্য তারা হই হল্লা করতে শুরু করে যে তুমি কে, কোন গ্রামের মেয়ে, কী করছো এখানে। তখন ওই মেয়েটা পেছন ঘুরে তাকায় এবং তারা যে রূপটা দেখে সেটা কিন্তু সুজয় যেরকম দেখেছে ঠিক সেরকমই। তারা চিনতে পারেনি যে সেটা জয়িতাকে কিনা, কিন্তু তারা এইটুকুনি বুঝতে পেরেছে যেটা তারা দেখেছে সেটা কোনো রক্ত মাংসের মানুষ নয়। তো তার সঙ্গে সঙ্গে ফিরে আসে, যা নিজের ঘরে চলে যায়। পরের দিনকেই কিন্তু ওই পঞ্চায়েতে একটা মিটিং হয় আবার। তো সেই সময় তারা বলে যে তারা এই দেখেছে, এবং আমরাও বলি যে আমার বন্ধু সুজয় সেও এরকম দেখেছে, ঠিক আছে। তো তারপর থেকে কেউই সেই রাতেরবেলা বেরোনোর জন্য রাজি হচ্ছিল না। সবাই বলছে না আমি যাব না, আমার বাড়ি থেকে বারণ করেছে, আমার ছেলে বউ রয়েছে ওরা বারণ করেছে, এই ওই অনেক কিছু, মানে প্রাণে ভয় আর কি, এই জিনিসটা সবার মধ্যে এসে গেছিলো, সেজন্য কেউ যেতে চাইছিল না, ঠিক আছে। হলো এইবার ওই ঘটনা বর্তে তো কেউ বেরোচ্ছে না, ঠিক আছে। তো তারপর থেকে কি হয়, সবাই কিন্তু নিজের মতো করে, মানে যেখানে তারা ছাগল মুরগি রাখে আর কি, নিজের জায়গাগুলোকে নিজের মতো করে পুজো করে দেয় যাতে আর কিছু না হয়। তো তারপর থেকে এরকম ছাগল মুরগি গায়েব হওয়া তো বন্ধ হয়, কিন্তু গ্রামের প্রত্যেকে যারা রাতের বেলা, মানে সন্ধে হলেই যারা রাস্তায় থাকে বা রাস্তায় কাজ থেকে ফেরে, তারা কিন্তু প্রত্যেকেই কেউ না কেউ কোনো না কোনো জায়গায় ওরকম দেখেছে, মানে ওই জয়িতাকে দেখেছে। কিন্তু তারা এটা বুঝতে পারেনি, মানে অনেকেই তারা বুঝতে পারেনি যে জয়িতা সেটা, কিন্তু অনেকে বুঝতেও পেরেছে সেটা জয়িতা। এবার ওই যে লোকটা ওই মুসলিম লোকটার সাথে কথা বলেছিল সেদিনকে, দাহ কাজের দিনকে, সে এটাও বলে যে ওদের গ্রামে, মানে মুসলিমদের গ্রামেও কিন্তু এই জিনিসটা হচ্ছে, যে ওদের গ্রামেও নাকি হাঁস মুরগি যাদের বাড়িতে রয়েছে আর কি, ওরাও নাকি গায়েব হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে যে জিনিসটা আমাদের গ্রামে হচ্ছিল সেই জিনিসটা কিন্তু ওই মুসলিমদের গ্রামেও হচ্ছিল, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। এইবার কি হয় যে প্রত্যেকে কেউ না কেউ কোথাও এরকম দেখতেই লাগছে, হয় বাড়ির আনাচে কানাচে, বা কেউ যখন বাড়ি ফিরছে কাজ সূত্রে সেখানেও দেখেছে, অনেক সময় অনেক জায়গায় দেখেছে। এবার কাউকে কিন্তু সে কোনো মানে ডিস্টার্ব করতো না বা ভয় দেখাতো না বা কোনো ক্ষতি করতো না, কিন্তু সবাই তাকে দেখতে পেত যে সে একটা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে এবং তাদের দিকে তাকিয়ে হাসছে, একটা ভয়ঙ্কর বিকট হাসি, যার কোনো শব্দ নেই কিন্তু একটা হাড়হিম করা একটা জিনিস রয়েছে, ঠিক আছে। তো সে সবাই এটা ভয় পেত আর কি। এবার যেহেতু সবাই কেউ অনেকে কনফার্ম নয় যে সেটা জয়িতা, সেজন্য তারা জয়িতা বাবা মাকে বলতে পারছে না জিনিসটা খুলে, কারণ তাদের খারাপ লাগবে, ঠিক আছে। এইবার একবার কি হয়, আমি, আমার বন্ধু সুজয় আর আমার একটা বন্ধু আছে তার নাম ছিল লালু, আমরা তিনজনে এসেছিলাম কলকাতার দিকে, কারণ আমরা একটা সরকারি পরীক্ষা দেওয়ার ছিল, ঠিক আছে। এবার আমরা তিনজনে বাইক নিয়ে এসেছিলাম আর কি, তিনজনে দুটো বাইক নিয়ে আসি বাঁকুড়া স্টেশনে। এবার আমাদের বাড়ি থেকে বাঁকুড়া স্টেশন প্রায় অনেকটা, মানে কম করে হলেও 20 থেকে 25 বা তারও বেশি কিলোমিটার হবে, ঠিক আছে। আমরা দুটো বাইক জোগাড় করে সকালবেলা আসি বাঁকুড়া স্টেশনে, সেখান থেকে ট্রেন ধরে কলকাতায় আসি। রাতেরবেলা যখন আমরা ফিরছি তখন কিন্তু আমাদের প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, ঠিক আছে। এবার যখন আমরা শর্টকাট নিয়ে অনেকটা ঢুকে এসেছি, ফেরার সময় আমাদের রাস্তাটা এরকম ছিল যে প্রথমে ওই মুসলিমদের গ্রামটা পার করে আমাদের গ্রামে ঢুকতে হবে। এবার ওই মুসলিমদের গ্রাম পার করে যখন আমাদের গ্রামে ঢুকতে হবে তখন কিন্তু যথারীতি আমাদেরকে ওই ওদের কবরখানা আর আমাদের ওই শ্মশান দুটোকে পার করে আসতে হবে, কোনো উপায় নেই। তো অনেকটা আসার পরে লালু আমাদের আগে ছিল, লালু নিজের বাইকে একাই ছিল আর কি, আর আমার যে স্কুটি ছিল সে আমি চালাচ্ছিলাম আর সুজয় আমার পেছনে হয়েছিল। তো লালু কিন্তু দাঁড়িয়ে পড়ে, লালু দাঁড়ানোর পরে আমি দাঁড়িয়ে পড়লাম ওর পেছনে গিয়ে, সাইডে গিয়ে আমি কী দাঁড়ালি কেন? তখন সে বলছে ভাই আমরা যে শর্টকাটটা নিলাম আমরা তো একটা জিনিস লক্ষ্যই করিনি, আমরা খেয়ালই করিনি। বলছে কি? লালু বলছে যে এই যে রাস্তা দিয়ে ফিরছি আমাদের তো শ্মশান কবরখানা সব পেরিয়ে যেতে হবে, তাহলে এখন কি করবি? আর ওই রাস্তাটা এখন একদমই নিরাপদ নয় যাওয়ার জন্য। তখনই সুজয় আমার পেছনে বসে বলে দেখ ভাই এতটা যখন এসে গেছি তাহলে
চল আমরা একবারে টেনে বেরিয়ে যাব, কারণ এখান থেকে যদি আমরা পেছনে ব্যাক করে আবার যদি সামনের রাস্তা দিয়ে গ্রামে ঢুকি তাহলে কিন্তু প্রায় অনেকটা সময় নষ্ট হবে। তখন আমি বললাম হ্যাঁ ভাই ঠিকই বলেছে সুজয়, চল কাজ করে একবারে টেনে বেরিয়ে যায়, কিছু হবে না, ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে যাব। তো লালু আর কোনো আপত্তি জানায়নি। ঠিক আছে, আমরা যাচ্ছি, শুরু করলাম আবার চলা। বেশ কিছুটা আসার পরে যখন আমরা ওই মুসলিমদের কবরখানা থেকে 10-12 হাত দূরে, তখন দেখলাম একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে বেশ খানিকটা দূরে। ঠিক আছে, এবার লালু আমার সামনে ছিল আর কি, তো লালু দাঁড়িয়ে পড়ে। আমি তার পাশ দিয়ে যাওয়ার সময় বললাম যে দাঁড়াস না ভাই, একদমই দাঁড়াবি না, একদম টেনে বেরো। ঠিক আছে, ও আবার শুরু করলো, এবার ও টেনে আমার আগে চলে গেছে। এবার আমরা যখন দেখছি ছেলেরা আমাদের সামনে রয়েছে, ঠিক আছে, মানে যতক্ষণ আমি ওর 1 হাত দূরে অবধি ছিলাম ততক্ষণও কিন্তু আমি দেখেছি ছেলেরা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, কিন্তু যখনই আমি ওর সাইডে চলে গেলাম, হ্যাঁ একদম ওর পাশে, তখন দেখলাম সেখানে কেউ নেই। আমি কিন্তু ছেলেটার মুখ দেখতে পাইনি, কারণ তার পরনে একটা মুসলিমদের যেরকম জামা প্যান্ট পরে আর কি, একটা পায়জামা যেরকম পরে আর কি, ঠিক সেরকমই পরেছিল, মাথায় একটা টুপি ছিল, কিন্তু তার মুখটা কিন্তু পুরো কালো। হ্যাঁ মানে না চোখ মুখ কিচ্ছু বোঝা যাচ্ছে না। যখন আমি ওর সাইডে গেলাম তখন কিন্তু সেখানে কিচ্ছু ছিল না, মানে কিচ্ছু না মানে কিচ্ছুই না, মানে যেরকম মরিচিকা হয় কোনো বালির জায়গায়, যেরকম মরুভূমিতে যেরকম মরিচিকা হয়, দূর থেকে জল মনে হয় কিন্তু জল নেই, ঠিক সেরকমই ব্যাপারটা হয়েছিল। যতক্ষণ আমি 1 হাত দূরে অবধিও ছিলাম ততক্ষণ ও ছিল, ছেলেটা ছিল, কিন্তু যখনই আমি ওর পাশে চলে গেলাম সেখানে কিন্তু কেউ ছিল না। এই জিনিসটাই শুধু আমি একা নই, আমরা 3 জনেই দেখেছিলাম। ঠিক আছে, এবার ও যখন দেখলাম কেউ নেই তখন কিন্তু লালু প্যানিক করা শুরু করে দেয়। লালু বলছে কোথায় গেল, দেখতে পাচ্ছি না তো। ও এটাই ভাবছিল যে দেখতে যখন পাচ্ছি না তার মানে আবার হঠাৎ করে হামলা করবে না তো, এরকম একটা ওর ভাবছিল আর কি, সেজন্য ওরকম প্যানিক করে গেছিলো। এবার যখন ও আমাদের আগে চলে গেছিলো আর কি, ওর বাইকটা আমাদের আগে ছিল, তখন আমরা দেখি হঠাৎ করে, মানে ও আমাদের পেছনে ছিল, হঠাৎ করে সামনে যখন এগিয়ে গেল তখন আমরা দেখলাম যে ওই ছেলেটা যে কিনা ওর পেছনে বসে আছে। ও বারবার বলছে যে ভাই আমার বাইক এগোচ্ছে না, আমার বাইক ভারী হয়ে গেছে, কেউ আমার পেছনে বসে আছে মনে হচ্ছে। তখন সুজয় বলে যে ভাই তুই কিন্তু পেছনে ঘুরে তাকাবি না, যাই হয়ে যাক তুই কিন্তু পেছনে ঘুরে তাকাবি না। তখন লালু বলছে কেন, কী হয়েছে বল আমাকে, কোথায় গেল ছেলেটা, কোথায় গেল, এরকম বলে যাচ্ছে। সুজয় বলছে যে ভাই তুই পেছনে ঘুরে তাকাবি না, তোর পেছনে কিন্তু বসে আছে। এইবার লালু কী করে, ওর যে লুকিং গ্লাস রয়েছে বাইকের, সেই লুকিং গ্লাসে দেখে ফেলে। ঠিক আছে, লুকিং গ্লাসে দেখছে একটা ছেলে যার চোখ কালো কুচকুচে, কোনো মনি নেই, চোখের নিচে কালি, যেন কেউ কাজল নিয়ে ঘষে দিয়েছে, ফর্সা সাদা ধবধবের চোখ, মানে পুরো মুখটা আর কি, আর হাসছে ওরকম বিকট একটা চওড়া হাসি, যা কোনো শব্দ নেই কিন্তু আছে একটা নিঃশব্দ হাড়হিম করা একটা ব্যাপার। ঠিক আছে, ওই জিনিসটা দেখে লালু নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে এবং একটা গাছের মধ্যে গিয়ে ধাক্কা মেরে দেয়। ঠিক আছে, এবং ধাক্কা মারার সঙ্গে সঙ্গে সে পড়ে যায় বাইক থেকে। এবার যখন আমরা ও পাশে গিয়ে দাঁড়ালাম, ওকে তুললাম, দেখলাম যে ওখানে কিন্তু ছেলেরা নেই। ঠিক আছে, আর আমরা ওদের যে মুসলিমদের যে গ্রাম, মানে কবরখানায় কিন্তু ক্রস করে আমাদের গ্রামে ঢুকে পড়েছি। ঠিক আছে, এবার ও উঠলো, ওঠার পর বাইকে উঠে দেখছে বাইক স্টার্ট নিচ্ছে না। সুজয় আমাকে বলছে ভাই সামনে একবার তাকা। আমি সামনে তাকালাম, লালুর সামনে তাকালো, আমরা দেখছি আমাদের থেকে 10-12 হাত দূরে একটা মেয়ে, যে কিনা সালোয়ার কামিজ পরেছিল, সে আমাদের দিকে হেঁটে হেঁটে আসছে। সুজয় তখনই হনুমান চালিসা পড়া স্টার্ট করে দেয়। ঠিক আছে, মানে ও হনুমান চালিসা প্রত্যেক দিনই পড়তো আর কি, তো ও হনুমান চালিসা পড়া স্টার্ট করে দেয়। মেয়েটা কিন্তু অনবরত আমাদের দিকে এগিয়ে আসছে, এক পা করে এগিয়ে আসছে। যখন ও আমাদের একেবারে সামনে চলে এলো, আমাদের থেকে 2-3 হাত দূরে, তখন আমরা মুখটা দেখতে পেলাম, সেটা আর কেউ ছিল না, সেটা ছিল জয়িতা। ঠিক আছে, যেরকম রূপে সুজয় ওকে দেখেছিল টয়লেট করতে গিয়ে ওই গোয়াল ঘরে, ঠিক সেরকম রূপেই আমরা 3 জন ওকে আবার দেখতে পাই। ঠিক আছে, ওই হনুমান চালিসা পড়তে পড়তে যখন মাঝপথে হনুমান চালিসা পড়া, তখন কিন্তু হঠাৎ করে সুজয় বাইকটা, এই লালুর বাইকটা স্টার্ট নিয়ে নেয়। এবার আমরা টেনে বেরিয়ে যাই। টেনে যখন বেরোচ্ছি, আমরা দেখলাম যে পেছনে যখন ঘুরে তাকায় সুজয় একবার, দেখছে সেই জয়িতা কিন্তু পেছনে নেই। ঠিক আছে, তারপরে পরক্ষণেই যখন মানে দেখার পরে যখন সুজয় আমাদের বলে ভাই নেই তো পেছনে,
পরক্ষণে দেখছে আমাদের বাইক আর লালুর বাইক, দুটো বাইকের মাঝখানে ওই জয়িতা কিন্তু আমাদের বাইকের গতির সমানে দৌড়াচ্ছে আর কি। দৌড়াচ্ছে মানে তার পা কিন্তু নেই, মনে হচ্ছে সে হাওয়ায় উড়ছে আমাদের যে বাইকের গতি সেই গতির সমানে সমানে। এই জিনিসটা খুবই অবাক করা একটা ঘটনা, যেটা কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা হয়েছিল। এই জিনিসটা দেখার পর সুজয় জোরে জোরে হনুমান চালিসা পড়তে শুরু করে, পাঠ করতে শুরু করে। ওই হনুমান চালিসা পড়তে পড়তেই কিন্তু আমরা জোরে বাইক চালাচ্ছিলাম। আর বেশ কিছুটা যাওয়ার পরে আমরা গ্রামের বেশ কিছুটা ভেতরে ঢুকে আসি। তারপর দেখলাম যে সেখানে কিছু নেই, মানে জয়িতা আর কেউ নেই। তো আমরা যে যার নিজের বাড়ি চলে যাই। পরের দিনকে আমরা এই ঘটনাটা পুরোটা ওই পঞ্চায়েতের মিটিং ডেকে, পঞ্চায়েত প্রধানকে বললাম যে একটা মিটিং ডাকা হোক, আমাদের কিছু বলার আছে। মিটিং ডাকা হলো, পঞ্চায়েত প্রধানকে আমরা বললাম। বলার পরে আমরা যখন তিনজনে কনফার্ম করলাম যে এটা কেউ না, এটা জয়িতা, ঠিক আছে। তো তখন ওই পঞ্চায়েত প্রধান জয়িতার বাবা মাকে রিকোয়েস্ট করলো যে আপনারা ভালো করে জয়িতার যে পিণ্ডদান সেটা দিন, গোয়াতে গিয়ে দিয়ে আসুন, তাহলে ও হয়তো একটু শান্তি পাবে, তাহলেই হয়তো সব সমস্যার সমাধান হবে। তো কথা মতো ওই জয়িতার বাবা মা তাই করেছিল। এবং পরে জানতে পারি ওই যে মুসলিম ছেলেরা যে সেদিনকে মারা গেছিলো, যেদিনকে জয়িতা মারা গেছিলো, ওই ছেলেরা কেউ না, সেটা হচ্ছে জয়িতার বয়ফ্রেন্ড। মানে জয়িতা আর ওই ছেলেরা দুজনে প্রেম করতো। যেহেতু জয়িতার বাবা মা ওদের দুজনের সম্পর্ক মেনে নেবে না, কারণ মুসলিম ছেলে, আর ওদের বাড়ি থেকেও জয়িতাকে মেনে নেবে না, কারণ হিন্দু মেয়ে। সেই জন্য দুজনে ঠিক করে যে তারা দুজনে সুসাইড করবে। এবার যেদিনকে জয়িতা বিষ খায় সেদিনকে কিন্তু ওই ছেলেটা খায়নি। যেদিনকে ওই ছেলেটা জানতে পারে যে জয়িতা মারা গেছে, সেদিনকে ছেলেটা বিষ খেয়ে নিজেকে শেষ করে দেয়। দুজনে একদিনে মারা যায়, ঠিক আছে। ওই দুদিনে একদিনে মারা যাওয়ার পর থেকেই কিন্তু ওই দুজনেই একই সঙ্গে ওই জায়গায় ঘোরাফেরা করে এবং লোকেদের ভয় দেখায়, লোকেদের ক্ষতি করে। ঠিক যেরকম করে জয়িতা আমাদের গ্রামের সব গরু ছাগল এসব খেয়ে বেড়াতো, ঠিক সেরকম করেই কিন্তু ওই ছেলেটাও, ওর নাম ছিল আফতাব, ও কিন্তু ওদের গ্রামের সব গরু ছাগল খেয়ে বেড়াতো, ঠিক আছে। যেহেতু তারা দুজনে এক হতে পারেনি, তাই জন্য তারা দুজনে নিজেদের আত্মহত্যা করে এরকম করে এক হওয়ার জন্য একটা চেষ্টা করেছিল আর কি। তো যাই হোক, ওই জয়িতার বাবা মা ওরকম পিণ্ডদান করে গয়াতে গিয়ে। তারপর থেকে আর কিন্তু কেউ কিছু দেখতে পায়নি, না কেউ কিছু ফিল করেছে। আর এইসব গরু ছাগল যে গায়েব হয়ে যাওয়ার ঘটনা, এটাও কিন্তু বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তো তারপরে সব ঠিকঠাক নর্মাল হয়ে গেছিলো। তো এটাই ছিল আজকে ঘটনা। তো আশা করছি আপনাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা। এবং আপনার জীবনে যদি ঘটনা এবং কোনো ঘটনা মেল করুন pretlok00@gmail.com এই মেলে। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও।